নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের ২০৬ নম্বর এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন দুটি জমজমাট সত্যি ভৌতিক ঘটনা। এই যে প্রথম ঘটনাটি আমি শোনাবো, সেই ঘটনাটি জার্মানিতে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগতে চলেছে, যার কারণে এটিকে আমি প্রথমে রেখেছি। আশা করছি আপনারা শেষ অবধি শুনবেন এবং বুঝবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, সেই ঘটনাটিতে একটি পরিবারের সদস্যের মৃত্যু হয়ে যাওয়ার পর সেই বাড়িতে ঘটেছে কিছু ভৌতিক ঘটনা। তো অবশ্যই এপিসোডটিকে আপনারা সম্পূর্ণ শুনবেন, যাতে আপনারা ঘটনাগুলোকে বুঝতে পারেন এবং আপনাদের আজকের রাতটা ভয় নিয়ে আপনারা কাটাতে পারেন। তো যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করেননি, অবশ্যই এপিসোডটিকে লাইক করে দেন, কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে, এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করে দিতে একদমই ভুলবেন না, যাতে পরবর্তীকালে এই ধরনের ভৌতিক ঘটনা আপনারা মিস না করেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন, তিনি তার আসল নামটি জানাতে রাজি নন। সেই কারণে তিনি নিজের ছদ্মনাম ব্যবহার করেছেন এই ঘটনায়। আশা করছি ঘটনার মানের কোনো পরিবর্তন হবে না এবং আপনারা ঘটনাটি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? এই ঘটনায় আমি আমার ছদ্মনাম ব্যবহার করছি। আমার নাম রাশেদ চৌধুরী। আমি জার্মানির কোনো একটা জায়গা থেকে বলছি। নিজের সুরক্ষার জন্য আমি আমার আসল ঠিকানা বলছি না। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, যেটি ২০২১ সালে কোরবানি ঈদের দিন ঘটে গেছে। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি ঈদের নামাজ পড়ে এসে দেশে আমার বাবার সঙ্গে কথা বলছি। হঠাৎ করেই আমার চোখ গেল রান্নাঘরের দিকে। তাকিয়ে দেখি চুলা চালু করা এবং সেখান দিয়ে আগুন জ্বলছে। আমি বড্ড অবাক হয়ে গেলাম, কারণ আমি সেই দিন রান্না করিনি। আমি তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে মনের ভুল ভেবে বাইরে চলে যাই এবং সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় বাসায় ফিরি। বাসায় ফেরার পর দেখি আবারও সেই চুলা দিয়ে আগুন জ্বলছে। আমি খুব ভয় পেলাম, কি হচ্ছে এটা আমার সঙ্গে। এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। এমন সময় হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। দেখতে পেলাম রান্নাঘরে কেউ একজন দাঁড়িয়ে রান্না করছে। তার শারীরিক গঠনটা আমি তোমাকে বলছি। সাদা জুব্বা মতো পরা, সে দেয়াল থেকে মাছ বের করছে। আমি দেখে বড্ড অবাক হলাম। আমি বললাম, কে ওখানে? কে রান্নাঘরে রয়েছে? সে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি দেখলাম একজন খ্রিস্টান চার্চের ফাদার, এবং তার গলায় একটা লকেট ঝোলানো। তার চেহারা দিয়ে রক্ত বেরোচ্ছে। মনে হচ্ছে তার মুখের মধ্যে কোপানো হয়েছে। তুমি একবার ভেবে দেখো রাজর্ষিদা, তুমি তোমার ঘর থেকে দেখতে পাচ্ছ তোমার সামনের রান্নাঘরে ওরকম একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, যার মুখটা খোবলানো। কেউ যেন বীভৎসভাবে কুপিয়েছে। সেই মুহূর্তে তুমি কি করবে? আমি অনেক জোরে চিৎকার করি,
আমার আওয়াজ শুনে পাশের রুমের একটা ছেলে আসে এবং আমি ভয়ে কাঁপতে থাকি। সে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। এইসব শুনে সে হাসতে লাগলো এবং বলল, যা, এ আবার কখনো হয় নাকি? সে আমাকে বলল এটা নাকি আমার মনের ভুল এবং চোখের ভুল, কিন্তু আমি এটা নিজে দেখেছি, এটা কখনো ভুল হতে পারে না। সে রাতে ওই ছেলে সহ আমারও আর কোনো ঘুম হলো না। এরপরে আমার সঙ্গে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার কিছুদিন পরেই সেই ছেলের সাথে একটা ঘটনা ঘটে। সে মাঝরাতে বিড়ালের শব্দ শুনতে পায়, যার ফলে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার টিভির সামনে সেই লোকটা দাঁড়িয়ে আছে যাকে আমি দেখতে পেয়েছিলাম, এবং তার দিকে বীভৎসভাবে তাকিয়ে আছে এবং ভয়ঙ্করভাবে হাসছে। তার মুখ দিয়ে রক্ত পড়ছে এবং তার হাতে রয়েছে একটা চাইনিজ কুড়াল। সেই ছেলের দিকে সে এগিয়ে আসছে। এটা দেখার পর সে চিৎকার করে ওঠে এবং রুমের দরজা খুলে এক দৌড় দেয়। সে দৌড়াতে দৌড়াতে আমার রুমের দরজার সামনে এসে পড়ে যায়। বাসার আশেপাশে মানুষ এসে তার জ্ঞান ফিরিয়ে আনে। তার কিছুদিন পরে ইউনিভার্সিটির বড় ভাই আপুদেরকে এই ঘটনাটি বললে এক পাকিস্তানি আপু বলে, অনেক আগে এক চার্চের ফাদারকে তার কোনো এক শত্রু তার বাসার মধ্যেই হত্যা করে। যে এই বাসায় থেকেছে তার সাথে কোনো না কোনো একটা ঘটনা ঘটেছে। তার কিছুদিন পরে আমি এই বাসা ছেড়ে দূরে চলে আসি। এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে চমকে উঠি ভয়। সেই ঘটনাটি মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই হলো আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সত্যি বেশ অবাক করিয়ে দেওয়ার মতো একটি ঘটনা আমরা শুনে নিলাম। জার্মানিতে একটি চার্চের ফাদার, যাকে নাকি খুন করা হয়েছিল সেই বাড়িতে, এবং তার মুখ নাকি, সেই বীভৎস দৃশ্যগুলো আপনি যদি নিজের মাথায় একবার ভেবে নেন এবং এই ঘটনাটায় আমি যা যা বললাম সেই লোকটির জায়গায় এবং সেই ছেলেটির জায়গায় যদি একবার নিজেকে বসিয়ে ভাবেন, তাহলে কিন্তু আপনাদের ভয় লাগতে বাধ্য। সবসময় যখনই কোনো ঘটনা শুনবেন তখনই যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার জায়গায় নিজেকে বসিয়ে রেখে শুনবেন, তাহলে দেখবেন ঘটনাটি অনেক ভালো লাগবে। এই কথা আমি এর আগেও অনেক এপিসোডে বলেছি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আপনারা পরবর্তীকালে কী ধরনের ঘটনা শুনতে চান সেটিও আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে সেই ধরনের ঘটনা আমি আনার চেষ্টা করব। বাকি আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার জিমেল আইডি, আমার ফেসবুক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের যদি কোনো ভৌতিক ঘটনা শোনা থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। আপনাদের ঘটনাও আমি অবশ্যই আমার চ্যানেলে শোনাবো। তো বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা।
ঘটনা লিখে পাঠিয়েছেন রেশমিকা মজুমদার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রেশমিকা মজুমদার। অনেকদিন ধরেই তোমার অজানা সত্ত্বে আমি তোমার গলায় ঘটনাগুলো শুনি এবং আমার বেশ ভালো লাগে। আশা করছি তুমি এইভাবেই আমাদেরকে ঘটনা শোনাতে থাকবে এবং এই চ্যানেলকে আস্তে আস্তে আরও বড় করে তুলবে। আজকে যে ঘটনাটা আমি তোমাকে শোনাবো সেটা আমার বন্ধুর মুখ থেকে শোনা একটা ঘটনা। তো আমাকে সে যেরকমভাবে শুনিয়েছে আমি তোমাকে সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটেছে যখন তার বয়স ছিল 17 বছর। তার ভাষ্য মতে আমি ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আমার তখন সবে দাদু মারা গেছে। তার একটা মুদিখানার দোকান ছিল। বাবা এবং দাদু দুজনে মিলেই ব্যবসা সামলাতেন। আমার দাদু স্বভাবে প্রচণ্ড শান্ত স্বভাবেরই ছিলেন, তবে শেষ বয়সের দিকে কেমন যেন খ্যাপাটে হয়ে গেছিলেন। সামান্য কথায় রেগে যেতেন, এমনকি মেরেও দিতেন। দাদুর যখন বয়স বাড়তে লাগলো, দাদু আস্তে আস্তে বিছানায় যেতে শুরু করলেন এবং এমন একটা সময় আসে যে সময় দাদু আর হাঁটতে চলতে পারতো না, তবে বিছানাতে থেকেই পাগলের মতন করতেন। বাড়ির কেউ আর দাদুকে নিতে পারছিলেন না। বলতে নেই, তবে দাদু সত্যিই অনেক জ্বালাতন করছিলেন। বিছানাতেই পায়খানা প্রস্রাব করতেন, সারা ঘর পুরো গন্ধ হয়ে যেত। এখানে বলে রাখি, আমার দাদু একটা বেতের লাঠি ব্যবহার করতেন। ওটা দিয়ে তিনি সবাইকে মারতেন। বিছানায় থাকা অবস্থায় তিনি বারবার ওই লাঠিটা চাইতেন, তবে কেউ তাকে ওই লাঠিটা দিত না। দাদু রাগারাগি করতো, তাও কেউ দিত না। একদিন সকালবেলায় ওঠার পর আমরা বাড়ির প্রত্যেকে দেখি দাদু মারা গেছে। বাড়ির বউরা কান্নায় ভেঙে পড়ে এবং দাদুর ছেলেরা প্রত্যেকে খুব কষ্ট পায়। এরপর পাড়ার লোকজন আসে দেখতে এবং আস্তে আস্তে দাদুর সমস্ত পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয়। এরপর প্রায় কেটে যায় 2 মাস। এই সময় আমার সঙ্গে ঘটে একটা ঘটনা। প্রতিদিন রাতের বেলায় মাঝে মধ্যেই বাড়ির মধ্যে একটা লাঠির ঠক ঠক শব্দ শুনতে পাওয়া যেত। সকলেই চেষ্টা করত যে সেই শব্দের উৎসটাকে খুঁজে বের করার, তবে সেই শব্দটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতেই পারত না। একদিন রাতের বেলা আমি শুয়ে রয়েছি। রাত যখন ঠিক 2:30 কি 2:40 বাজে, তখন ছাদ থেকে সেই লাঠির ঠকঠকানি শব্দ শুনতে পাই আমি। যেহেতু শব্দের উৎস আমি খুঁজে পেয়ে গেছিলাম, আমি সেই রাতের বেলায় একা একা ছাদে গেছিলাম। ছাদে গিয়ে যখন ছাদের লাইটটাকে জ্বালাই, দেখি লাইটটা কেটে গেছে। আমি আমার ফোনের লাইটটা জ্বালিয়ে সারা ছাদ ঘুরি। ঠিক এমন সময় পাশের একটি নারকোল গাছ থেকে আমি একটা অদ্ভুত রকমের শব্দ পাই। আমি পেছন দিকে ঘুরে যে দৃশ্য দেখি, সেই দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি দাদু উলঙ্গ অবস্থায় নারকোল গাছে ঝুলে রয়েছে। তার চোখ দিয়ে বেরোচ্ছে একটা লাল আভা এবং তার চেহারায় রয়েছে একটা ক্রোধ, যেটাকে কেউ নিতে পারবে না। তিনি বলছেন, তোরা আমার লাঠিটা দিলি না তো? এখনো বলছি, আমার লাঠিটা ফেরত দে। আমি বীভৎস ভয় পেয়ে যাই। আমি খুব জোরে চিৎকার করি এবং সেখানেই অজ্ঞান অবস্থায় পড়ে যাই।
যখন আমার চোখ খোলে তখন দেখি ভোর 4টে বাজে। আমার চারিদিকে আমার বাড়ির লোকজন এবং আমি আমার ঘরে শুয়ে রয়েছি। আমি চমকে উঠি এবং খাটের কোণায় চলে যাই ভয়তে। যখন আমাকে প্রত্যেকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন আমি সবাইকে সমস্ত ঘটনা খুলে বলি। প্রত্যেকেও বেশ চমকে যায়, তবে আমার কথা কেউ বিশ্বাস করে না। সবাই বলে আমি ভুল কিছু দেখেছি এবং ফালতু ফালতু ছাদে গেছি। তবে তাদের বিশ্বাস করতে আর বেশি দেরি রইল না। দাদুর ঘরে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা আর খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করেই সেই লাঠিটা যেন উধাও হয়ে গেছে। বাড়ির কেউ আর বাড়ির কোথাও লাঠিটাকে খুঁজে পায়নি। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনা প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুনিও এবং প্রত্যেককে একটা রিকোয়েস্ট, তোমরা এপিসোডটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বেশ অসাধারণ দুটি ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে একদমই ভুলবেন না। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন MUA বান্টাই 24, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন শারমিন এখতিয়ার, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, স্বপ্না বজাল, অজন্তা হরি, জয় বণিক, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, আমাদের সঙ্গে রয়েছেন বিদাস FF, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন MD মঞ্জু, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। প্রত্যেককে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং এই চ্যানেলটিকে আরও বড় করে তুলুন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।